Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my sixth lecture in this series, and that is for unit number 6. This is a quite big unit, as I said earlier, and we already have completed few points in this unit. And today I am going to discuss about the last topic, and subtopic is properties of hardened concrete, and unit number 6 and subunit is 6.4. Okay, now আমরা এর আগে যা পড়েছি সেটা ছিল প্রপার্টিজ অফ ফ্রেশ কংক্রিট। দ্যাট মিন্স নতুন কংক্রিট যখন তৈরি করছি, কংক্রিট যখন গ্রিন অবস্থায় আছে তার কি প্রপার্টিজ সেগুলি আমরা পড়েছি। ওকে, বাট টুডে we shall be talking about properties of hardened concrete. কংক্রিট হার্ডেন হয়ে যাওয়ার পরে বা কংক্রিট শক্ত হয়ে যাওয়ার পরে তার কী কী প্রপার্টিজ আমরা দেখে থাকি। দেখ, কংক্রিট আফটার গেট হার্ডেন্ড there are some properties for checking. ওকে, সে প্রপার্টিগুলো কী কী? নাম্বার 1 স্ট্রেংথ, নাম্বার 2 ডিউরেবিলিটি, নাম্বার 3 impermeability, number 4 dimensional changes, and number 5 fire resistance. These are 5 major properties of hardened concrete. Okay, now first strength. মেইনলি আমরা দেখব হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ, হার্ডেন কংক্রিটের স্ট্রেংথ। এটা হচ্ছে মানে সবথেকে ভাইটাল ফেনোমেনন হার্ডেন কংক্রিটের। ওকে, এবার এই স্ট্রেংথটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। কী কী সেগুলো? কম্প্রেসিভ স্ট্রেংথ, ফ্লেক্সারাল স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথ। ওকে, এবার এইগুলো সম্বন্ধে আমরা এক এক করে ডিসকাস করব। এবারে কম্প্রেসিভ স্ট্রেংথ, এটার সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি যে হোয়াট ইজ কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ মানে হচ্ছে কোনো একটা লোডের, কম্প্রেস লোডের এগেনস্টে কংক্রিটের রেজিস্টিভ ক্যাপাসিটি। ওকে, সেটা আমরা কীভাবে করি? একটা 150 mm সাইড কিউব দিয়ে কংক্রিট তৈরি করি, করে 28 দিন জলের মধ্যে চুবিয়ে রেখে তার কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা দেখি। এবং এই কম্প্রেসিভ স্ট্রেংথটা আমরা দেখি হচ্ছে ইউনিটটা কি? নিউটন পার এমএম স্কোয়ার। কী বললাম? নিউটন পার এমএম স্কোয়ার। ওকে, এখানে দেখ নিউটন পার এমএম লেখা আছে, দ্যাট ইজ রং। ইউনিট হচ্ছে নিউটন পার এমএম স্কোয়ার, অর ইট ইজ অলসো নোন অ্যাজ এমপিএ, মেগাপাস্কেল। ওকে, এবার এই কম্প্রেসিভ স্ট্রেংথ আবার বিভিন্ন রকমের ফ্যাক্টর দিয়ে ইনফ্লুয়েসড হয়। ওকে, সেগুলো কী কী? সেগুলো টাইপ অফ সিমেন্ট অ্যান্ড ইটস কোয়ালিটি, সিমেন্টটা কেমন তার কোয়ালিটি এটা। নাম্বার 2 টেক্সচার্স অফ এগ্রিগেটের টেক্সচার্স, সাইজ অফ এগ্রিগেট, shape of aggregate, curing, water absorption, temperature at which the concrete is hardened, and time of hardening. এতগুলো ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েসড হয় কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। এবার কম্প্রেসিভ স্ট্রেংথের ডেফিনিশনটা কি? কম্প্রেসিভ স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি অফ কংক্রিট or material to carry the loads on its surface without any failure. তার মানে কম্প্রেসিভ মানে হচ্ছে, স্ট্রেংথ মানে হচ্ছে যে কোনো স্ট্রাকচারের বা যে কোনো কংক্রিটের হোক, তার মধ্যে যে লোডটা, কম্প্রেসিভ যে লোডটা আসবে সেই লোডটা রেজিস্ট করতে পারছে উইদাউট ফেলিওর। ম্যাক্সিমাম কত লোড সে রেজিস্ট করতে পারছে উইদাউট এনি ফেলিওর, তাহলে সেই লোডটাই হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। ওকে, নেক্সট কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা বার করব কি করে? আমরা যখন ল্যাবরেটরিতে করব, ধর আমাদের একটা কিউব আছে, কিউবের মাপ বললাম আমি 150 মিলিমিটার, তাহলে আমরা সহজেই এরিয়া পেয়ে যাব। যেহেতু কিউবের যদি আমরা সারফেসটা দেখি তাহলে কী চেপার দেখব? আমরা দেখবো যে স্কোয়ার টাইপের একটা সারফেস দেখব। তাহলে স্কোয়ারের এরিয়া আমরা জানি সাইড ইন্টু সাইড, তার মানে 150 ইন্টু 150 mm স্কোয়ার হচ্ছে এর এরিয়া পেয়ে গেলাম। এইবার আমরা ওই কিউবটাকে
মেশিনে বসাবো, সিটিএমে মানে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টিং মেশিন, সেটাকে বসাবো, বসিয়ে আমরা লোড দেবো। ওখানে ডায়াল গেজ আছে, ডায়াল গেজে আমরা লোডটাকে ফলো করব। ওকে, তাহলে ওই ডায়াল গেজটা লোড বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াল গেজটা বাড়তে থাকবে, ওই মিটারটা উঠতে থাকবে। তার মানে একটা জায়গায় গিয়ে কিন্তু সে ওঠাটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, থেমে যাবে, কারণ ও ম্যাক্সিমাম লোড নিয়ে নিয়েছে অলরেডি, কিন্তু ক্র্যাক চলে এসেছে কিউবে এবং কিউবটা ভেঙে গেছে। তাহলে ম্যাক্সিমাম লোডটাই আমাকে নিতে হবে। এইবার মেশিনগুলোতে কোথাও কোথাও টনে লোড থাকে, কোথাও কোথাও কিলোনিউটনের লোড থাকে। এখন আধুনিক মেশিনগুলোতে সবই কিলোনিউটনের লোডগুলো দেখায়। একটু পুরোনো দিনে যদি সিটিএম হয় সেক্ষেত্রে কিন্তু টনেও দেখাতে পারে। ওকে, তাহলে এইবার টনেই দেখাক আর কিলোনিউটনও দেখাক, আমাদের আলটিমেটলি লোডটাকে কনভার্ট করতে হবে নিউটনে, যেহেতু আমাদের এখানে কম্প্রেসিভ স্ট্রেন্থ বলা আছে নিউটন পার এমএম স্কোয়ার। ওকে, তাহলে কিলোনিউটন যদি হয় সেখানে 1000 দিয়ে গুণ করে আমরা নিউটনে নিয়ে আসবো। এইবার কম্প্রেসিভ স্ট্রেন্থটা বার করবো কী করে? কম্প্রেসিভ স্ট্রেন্থ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে যে লোডটা পেলাম সে 100 কিলোনিউটন আমরা লোড পেলাম, তাহলে 100 কিলোনিউটন ইন্টু 1000, তাহলে নিউটন হয়ে গেল। আর এরিয়া কত পেয়েছিলাম? 150 ইন্টু 150, তাহলে ওটাকে এরিয়াতে ভাগ করব, ভাগ করে যে রেজাল্ট আসবে দ্যাট ইজ নিউটন পার এমএম স্কোয়ার অর এমপিএ। ওকে, তাহলে এবারে কম্প্রেসিভ স্ট্রেন্থটা কম্প্রেসিভ স্ট্রেন্থটা কংক্রিটের এজের সঙ্গে সঙ্গে ভ্যারি করে। ওকে, তাহলে স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজেস উইথ দ্য এজ। কংক্রিটের যত বয়স বাড়বে কংক্রিটের স্ট্রেংথ তত বাড়বে। এবার আমরা টেবিলটা যদি দেখে একটু, চল টেবিলটা একটু জুম করি। দেখ টেবিলটা এখানে আমরা দেখতে পাচ্ছি একদিনে মানে কংক্রিট আমরা 24 ঘন্টা কিউরিংয়ের পরে যে রেজাল্ট পাবো দ্যাট ইজ 16% অফ দ্য টোটাল স্ট্রেংথ। ওকে, যদি আমরা একটা 100 MPA এর কংক্রিট ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে আমরা একদিন পরে পাবো হচ্ছে 16 MPA, তাহলে 16% হলো। অ্যান্ড আফটার 3 days আমরা কত পাবো? 40%। আফটার 7 days 65%, আফটার 14 days 90%, অ্যান্ড 28 days পরে 99%। দিস ইজ ওয়াই কংক্রিট ইজ কিউরড আপ টু 28 days। 28 days-এ কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ পাওয়া যায়। সেই কারণে কিন্তু আমরা এই কংক্রিটের যে কোনো ফাইনাল স্ট্রেংথ যখন চেক করি আফটার 28 days, তাহলে কংক্রিটের স্ট্রেংথ অ্যাজ পার আইএস কোড আমাদের টেস্ট করতে হয় 3 days, 7 days, 14 days, 28 days। এর মধ্যে আমরা এখন 14 days-টা করি না, 3 days, 7 days, 28 days, এই তিনটে আমরা করি। ওকে, তাহলে স্ট্রেংথগুলো দেখ, যদি প্রশ্ন করা হয় 7 দিন পরে কংক্রিট স্ট্রেংথ কত দেবে? 65%, 28 days কত দেবে? 99%, বা এটাকে আমরা অনেক ক্ষেত্রে 100%ও বলে থাকি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গেল কংক্রিটের এজ বাড়ার সঙ্গে সঙ্গে কংক্রিটের স্ট্রেংথের কি রেজাল্ট দাঁড়ায়। ওকে, নাও এই যে একটা টেবিল দেওয়া আছে, দেখ এখানে দেখ আমরা দেখতে পাচ্ছি কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ডিফারেন্ট গ্রেডস অফ কংক্রিট অ্যাট 7 days অ্যান্ড 28 days। এটা আমরা এই যে গ্রেডগুলো বলা আছে M15 থেকে শুরু করে M45, আমরা এইগুলো মানে আগে পড়েছি, এগুলো আমি রিপিট করছি না। M মানে কি আর 15 মানে কি। এবার এখানে দেখ 7 দিন পরে বলা আছে 7 দিন পরে 10 MPA রেজাল্ট হবে হচ্ছে 15 গ্রেডের কংক্রিটের ক্ষেত্রে, এবং 28 দিনের পরে দেখ 28 দিনের পরে মনে রাখা কিছু নয়, 28 দিনের পরে সমস্তগুলোই ম্যাক্সিমাম লোড দেবে, ওর যা গ্রেড সেই গ্রেডের ম্যাক্সিমাম ও স্ট্রেংথ দেবে। সে M15 এর ক্ষেত্রে 28 দিন পর কত দেবে? 15 MPA বা 15 নিউটন পার এমএম স্কোয়ার। আর 7 দিনে কত দেবে? 7 দিনে 65%, 65% করলে মোটামুটি ওই 10 MPA মতোই আসে, 10 নিউটন পার এমএম স্কোয়ার। এক্সাক্ট 10 নয়, 15, 65 নয়, কাছাকাছি গেলেই হবে। ওকে, তাহলে এইভাবে আমরা 7 দিনের স্ট্রেংথ কত পাই এবং 28 ডেজ স্ট্রেংথ কত পাই সেটা কিন্তু আমরা এই চার্ট দেখে আমরা ইজিলি করতে পারবো। ওকে স্টুডেন্টস, নাও some questions regarding compressive strength of concrete. Why compressive strength test of concrete is important? কেন এই টেস্টটা ইম্পর্টেন্ট কেন? The compressive strength of the concrete cube test provides an idea, একটা আমাদের আইডিয়া দেয় all the characteristics of concrete, কংক্রিটটা কেমন হবে, মানে যে মিক্সটা আমি স্ট্রাকচারে ইউজ করব সেই মিক্সটারই যদি আমি কিউব তৈরি করে 28 দিন ম্যাক্সিমাম জলের মধ্যে চুবিয়ে রেখে আমি সেটাকে যদি টেস্ট করি তাহলে তার রেজাল্ট কী দাঁড়াবে। একটা ল্যাবরেটরিতে করলে দেখ, ল্যাবরেটরিতে করলে আমরা অনেক প্রিসাইজলি কাজটা করতে পারি এবং কিউরিং ঠিকঠাক হয়। সেক্ষেত্রে ল্যাবরেটরিতে আমার যে রেজাল্ট পাবো সাইটে কিন্তু তার থেকে জেনারেলি কম রেজাল্ট পাবো। ওকে, অ্যান্ড নেক্সট
হোয়াট ইজ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কমনলি ইউজড কংক্রিট? কোন কম্প্রেসিভ স্ট্রেংথে সবথেকে বেশি ইউজ হয়? কম্প্রেসিভ স্ট্রেংথ বিভিন্ন রকমভাবে ভ্যারি হয়। আমরা M5 থেকে শুরু করে M80 পর্যন্ত হতে পারে গ্রেডের কংক্রিট, বিভিন্ন গ্রেডের কংক্রিট। ওকে, এবং কনস্ট্রাকশন সাইটে অ্যাকর্ডিং টু নিডস বিভিন্ন রকম আমাদের গ্রেডগুলো ইউজ করা হয় এবং ভ্যারি করে 15 থেকে 30 এমপির মধ্যেই আমরা ম্যাক্সিমামগুলো কাজগুলো হয়। ওকে, অ্যান্ড হোয়াট ইজ কম্প্রেসিভ স্ট্রেংথ আফটার 7 days and 14 days? 7 দিন এবং 14 দিন পরে কম্প্রেসিভ স্ট্রেংথ কী? 7 দিন পরে আমরা কত দেয় 65%, অ্যান্ড 14 দিন পরে কত দেয় 90% আমরা কিন্তু দেখেছি। অ্যান্ড হুইচ টেস্ট ইজ মোস্ট সুটেবল ফর কংক্রিট স্ট্রেংথ? ওকে, আমরা দেখেছি আমরা নর্মাল যেটা করবো 7 days, 14 days, 28 days, এটা আমরা নর্মাল যেটা করি কংক্রিটের কিউব টেস্ট 3 days করবো, 7 days করবো অ্যান্ড 28 days করবো। 14 days এখন আমরা করি না। হোয়াট ইজ দ্য সাইজ অফ কংক্রিট কিউবস ইউজড ইন টেস্টিং? আমরা কংক্রিটের কিউব কী সাইজ ইউজ করবো? আমরা 15 বা 150 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার 150 মিটার, এই হচ্ছে কিউবের সাইজ। এই কিউবের সাইজ আর একটা করা হয় সিলিন্ডার দিয়ে। সিলিন্ডার মানে হচ্ছে তোর 150 mm ডায়া এবং 300 mm হাইট, এই সিলিন্ডার দিয়ে টেস্ট করা হতো। এটা এখন আইএস কোড রেকমেন্ড করে না, এটা আগেও চলতো সিলিন্ডার টেস্ট। আমরা কিউব টেস্ট যেমন করে থাকি 150 মিলিমিটার কিউব টেস্ট, সেটা কিন্তু আগে হতো 150 mm ডায়া অ্যান্ড 300 মিলিমিটার হাইটের একটা সিলিন্ডার, তার মধ্যে কিউব তৈরি করে কংক্রিটের কিউব তৈরি করে সেগুলো টেস্ট হতো। ওকে, অ্যান্ড হুইচ মেশিন ইজ ইউজড ফর কংক্রিট কিউব স্ট্রেংথ? আমি একটু আগে বলেছি সিটিএম, আমরা সংক্ষেপে বলে থাকি, দ্যাট ইজ কম্প্রেশন টেস্টিং মেশিন বা সিটিএম। এটা আমরা ইউজ করে থাকি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করার জন্য। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য রেট অফ লোডিং অন কম্প্রেশন টেস্টিং মেশিন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা রেট অফ লোডিংটা কী দেবো? রেট অফ লোডিং মানে আমরা মনে কর কংক্রিটের যে টেস্টিংগুলো করি, আমরা যে মেশিনটা আমরা ইউজ করি কম্প্রেশন টেস্টিং মেশিন, সেই মেশিনটাতে কিন্তু আমরা লোড যে অ্যাপ্লাই হচ্ছে সেই লোডটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, কারণ একটা রেগুলেটর থাকে, সেই রেগুলেটর দিয়ে আমরা প্রিসেট করে দিতে পারি কত লোড ও যাচ্ছে, কি এটা লোডও নেবে। তাই এই ক্ষেত্রে আমাদের আইএস কোড 516, আইএস কোড 516 বলে দিয়েছে লোডটা কিভাবে যাবে। সেই রেট অফ লোডিং হচ্ছে 140 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট। তাহলে 1 মিনিটে আমি লোড দেবো 140 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে আমরা সেন্টিমিটার স্কোয়ার থেকে আমরা মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করে নিয়ে আমরা সেই হিসাবে করতে পারি। ওকে, অ্যান্ড নেক্সট ফ্লেক্সচারাল স্ট্রেংথ। ওয়েন কংক্রিট ইজ সাবজেক্টেড টু বেন্ডিং, মানে বেন্ডিংয়ের সঙ্গে যখন যুক্ত কংক্রিট, টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ are developed. The most common plain concrete structure subjected to flexure is a high pavement. তার মানে এই ফ্লেক্সারাল যে স্ট্রেংথ এটা কিন্তু আরসিসির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে আরসিসি নয় শুধুমাত্র পিসিসি থাকে, যেমন পেভমেন্টের ক্ষেত্রে শুধু পিসিসি ইউজ করি আমরা, সেক্ষেত্রে কিন্তু এই ফ্লেক্সারাল স্ট্রেংথ সাবজেক্টেড থাকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ফর পেভমেন্ট ইজ ইভালুয়েটেড বাই মিনস অফ বেন্ডিং টেস্ট অন বিম স্পেসিমেন্টস। তার মানে বেন্ডিং টেস্ট থেকেই আমরা এই ফ্লেক্সারাল স্ট্রেংথের টেস্ট আমরা করতে পারি, রেজাল্ট আমরা নিতে পারি। ওকে, অ্যান্ড ফ্লেক্সারাল স্ট্রেংথ বাবার এটাকে এক্সপ্রেস করা কীভাবে? ইন টার্মস অফ মডুলাস অফ রাপচার। ফ্লেক্সারাল স্ট্রেংথ ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ড্যাশ, এটা কিন্তু প্রক্রিয়া থাকে, ইন টার্মস অফ মডুলাস অফ রাপচার হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেংথ ইন রাপচার। এটা ফর্মুলা কি? F/Y equal to M/I, where F equal to stress or strain and ওয়াইটা কি? ওয়াই হচ্ছে এক্সট্রিম ফাইবার ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, এমটা কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এবার এই ভ্যালুটা কত থাকে? দেখ ভ্যালু এই মডুলাস অফ রাপচারের ভ্যালু এটা ফিক্সড নয়, এটা রেঞ্জ আছে, দ্যাট ইজ 11 to 23% এর মধ্যে থাকে অফ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ যা হবে তার 11 থেকে 23% হবে হচ্ছে মডুলাস অফ রাপচার। ওকে, এবং যদি আমরা টেস্টটা না করি, যদি আমরা অ্যাজুম করে করতে হয়, সেক্ষেত্রে আমরা 50% অ্যাজুম করে করবো। ওকে, মোটামুটি রাফলি এর আমরা একটা গড় হিসাব করে নিয়ে করি। অ্যান্ড নেক্সট টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ কি? এটা কি? কংক্রিটের আমরা যে এত কংক্রিট ইউজ করি, কংক্রিট ইজ ভেরি গুড ইন টেনশন, বা কংক্রিট কিন্তু কংক্রিট ইজ ভেরি ব্যাড ইন টেনশন অ্যান্ড গুড ইন কম্প্রেশন।
কংক্রিট ক্যান টেক হিউজ কম্প্রেসিভ স্ট্রেংথ লোড বা কম্প্রেশন লোড। কংক্রিটের উপরে দ্য কম্প্রেশন এবং টেনশন দুটো মানেটা কি? মানেটা হচ্ছে কম্প্রেসিভ মানে হচ্ছে তো হচ্ছে চাপ। আমরা বলি না সময় কম্প্রেস করে দেয় ব্যাপারটাকে, মানে আমরা ফাইল কম্প্রেস করি, মানে ফাইলটাকে চেপে দিই। সিমিলারলি কংক্রিটের ক্ষেত্রে আমরা যখন কম্প্রেসিভ লোড দিই তখন চাপ দিই, চাপ। আর টেনশন মানে টান। দুটো পার্থক্য ভালো করে বুঝবি। ডিফারেন্সটা কি? একটা চাপ, একটা টান। চাপ মানে তুই কাউকে প্রেস করছিস, টান মানে টানছিস। দুটোই কিন্তু সাবজেক্ট টু লোড। দুটো লোডের নাম আলাদা, একটা টেনশন লোড, একটা কম্প্রেসিভ লোড। ওকে, নাও কংক্রিট ইজ ভেরি উইক ইন টেনশন and very strong in compression. Okay, তাহলে concrete has low tensile strength. It generally varies from 8 to 12% of the compressive strength. দেখ তাহলে compressive strength যা আসে তার 8 থেকে 12% হচ্ছে তোর tensile strength. And concrete is not normally required to resist tensile forces because of its poor tensile properties. This is why enforcement is provided in RCC. তাহলে তোকে যদি প্রশ্ন করা হয় কংক্রিটে আমরা রিনফোর্সমেন্ট প্রোভাইড করি কেন, আরসিসিতে আমরা রিনফোর্সমেন্ট প্রোভাইড করি কেন? বিকজ রিনফোর্সমেন্ট ক্যান টেক টেনশাইল স্ট্রেংথ বেটার দ্যান কংক্রিট। তাহলে কংক্রিটের কোনো টেনশাইল স্ট্রেংথ দেওয়ার ক্ষমতা নেই প্রায়। ওকে, সেক্ষেত্রে আমরা কি করি? সেই জন্য আমরা আরসিসি করি বা আমরা রিনফোর্সমেন্ট প্রোভাইড করি। Okay, however, of a great importance in this regard of cracking caused by chemical activity, drying and shrinkage, and lowering of temperature. In the design of reinforced concrete members, it is assumed that tensile stress are taken up by the reinforcement and not by the concrete. আমরা যখন ডিজাইন করি কংক্রিটে তখন আমরা ধরেই নিই কংক্রিট কোনো টেনশাইল স্ট্রেংথ নেবে না, টোটালটাই নেবে হচ্ছে রিইনফোর্সমেন্ট। ওকে, আর নেক্সট হচ্ছে বন্ড স্ট্রেংথ, মেজার অফ অ্যাডিশন। বন্ড মানে হচ্ছে আমরা কংক্রিটের মধ্যে যে স্টিল প্রোভাইড করি, তাহলে স্টিলের সঙ্গে কংক্রিটের যে বন্ডিংটা, দ্যাট ইজ বন্ডিং স্ট্রেংথ। হোয়েন স্টিল ইজ এমবেডেড ইন কংক্রিট ইজ কল্ড বন্ড স্ট্রেংথ। ইট ইজ মোর ফর ভার্টিক্যাল বার্স দেন হরাইজন্টাল বার্স। ভার্টিক্যাল বারের কথা আমরা ধরি। অ্যান্ড দ্য বন্ড স্ট্রেংথ ক্যান বি ইনক্রিজড বাই ইউজিং ডিফর্মড বার্স। ওকে, অ্যান্ড বন্ড স্ট্রেংথ ডিফর্ম বার কথাটা মানে কি? ডিফর্ম বার মানে হচ্ছে কংক্রিটের গায়ে রিপ থাকবে, সরি স্টিলের গায়ে রিপ থাকবে। মানে আমরা রডের গায়ে যেমন খাঁজগুলো দেখি, সেই খাঁজগুলো থাকবে, দ্যাট ইজ কল্ড ডিফর্মড। রড প্লেন হবে না, টুইস্টেড হবে। ওকে, প্লেন না হয়ে রডের পুরো সারফেসটা টুইস্টেড হবে, পেঁচানো পেঁচানো থাকবে, এরকম খাঁজগুলো থাকবে। ওকে, যাতে বন্ডিংটা ভালো হয়, কংক্রিটের মধ্যে থেকে ইজিলি বাড়ে না বেরিয়ে আসতে পারে। অ্যান্ড ডিক্রিজিং দ্য ওয়াটার সিমেন্ট রেশিও। জেনারেলি হুকস আর প্রোভাইডেড ইন স্টিল রিইনফোর্সমেন্ট টু ইনক্রিজ ইটস স্ট্রেংথ। আমরা হুক কোনো কোনো দিয়ে থাকি স্ট্রেংথটাকে ডেভেলপ করার জন্য। নেক্সট এবং লাস্ট পয়েন্ট এই কম্প্রেশন স্ট্রেংথের বা স্ট্রেংথের, দ্যাট ইজ শিয়ার স্ট্রেংথ। শিয়ারিং অফ কংক্রিট ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই টেনশন অ্যান্ড কম্প্রেশন। শিয়ারিংটা কি? শিয়ারিং মানে হচ্ছে this is always accompanied by tension and compression due to bending. Shear strength is about half of compressive strength. Shear strength টা compressive strength এর মোটামুটি ভাবে রাফলি হাফ হয়। ওকে, and concrete fails in shear strength due to diagonal tension. Shear strength এ কংক্রিট ফেল করা হচ্ছে diagonal টেনশনের জন্য। ওকে, and the next point আমরা পড়বো, that is durability. We already know about few facts about durability. Durability means একটা স্ট্রাকচারের বা কংক্রিটের হোক বা যে কিছুরই হোক, তার রেজিস্টিভ ক্যাপাসিটি। ওকে, দ্যাট মিনস তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টগুলো ইন্টিগ্রিটিটা কেমন আছে, ওর মধ্যে ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়নি তো। ওকে, কী জন্য হতে পারে ডিসইন্টিগ্রেশন? ডিউ টু ন্যাচারাল ফোর্সেস। Okay, that is temperature changes, variation in moisture content, action of water containing chemicals, and weather is called durability of concrete. তাহলে এই এতগুলো ওয়েদারিং এফেক্টস যেগুলো আছে সেগুলোর থেকে কংক্রিট নিজেকে উইথস্ট্যান্ড করে নিচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিউরেবিলিটি। অ্যান্ড ডিউরেবিলিটি ডিপেন্ডস আপন কোয়ালিটি অফ মেটেরিয়ালস ইউজড ফর দ্য কংক্রিট কনস্ট্রাকশনস, অ্যান্ড ইট অলসো ডিপেন্ডস আপন দ্য মেথডস which are
অ্যাডাপ্টেড ফর মিক্সিং, প্লেসিং, কম্প্যাক্টিং অ্যান্ড কিউরিং অফ দ্য কংক্রিট, এতগুলোর উপরে ডিপেন্ড করে। অ্যান্ড ডিউরেবিলিটি কন্ট্রোল কীভাবে করা যায়? ডিউরেবিলিটি কন্ট্রোল করার জন্য অনেক রকমের উপায় আছে। সেগুলো কী কী? অপটিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, আমরা ওয়াটার সিমেন্ট রেশিও বেশি নেব না। সাউন্ড সিমেন্ট, সিমেন্টটা ভালো থাকতে হবে। ডিউরেবল এগ্রিগেট, এগ্রিগেট ডিউরেবল থাকতে হবে। ডেন্স গ্রেডিং এগ্রিগেট থাকতে হবে। কেয়ারফুল ব্যাচিং অ্যান্ড মিক্সিং, ব্যাচিং অ্যান্ড মিক্সিংটা কেয়ারফুলি করতে হবে। অ্যান্ড কেয়ারফুল প্লেসিং থ্রু অ্যান্ড ইউনিফর্ম কম্প্যাকশন, লং পিরিয়ডস অফ কিউরিং, কিউরিংটা ঠিকঠাক করতে হবে 28 days ধরে। ওকে, এবার কংক্রিটের যে ডিউরেবিলিটি বা কংক্রিটের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যে ডিসইন্টিগ্রেশনগুলো, সেগুলো থামানো যায় কীভাবে, মানে সেগুলো কী কীর জন্য, কিসের জন্য হয় অ্যাকচুয়ালি? ওয়েদারিং অ্যাকশনস, রেইন অ্যান্ড ফ্রস্ট, ওয়েদারিং অ্যাকশনস বাই এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন রেজাল্টিং ফ্রম অল্টারনেট ড্রাইং অ্যান্ড ওয়েটিং, মানে র্যাপিডলি মনে করো ড্রাই ওয়েট হচ্ছে এবং খুব এক্সট্রিম ওয়েদার কংক্রিটের ক্ষেত্রে এগুলো কিন্তু হতে পারে, ক্র্যাকিংগুলো। অ্যান্ড কেমিক্যাল অ্যাটাকস বাই ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ, সিওয়েজ, অ্যানিমেলস অ্যান্ড ভেজিটেবল অয়েলস, ফ্যাট, সি ওয়াটার, ইটিসি, এগুলো হচ্ছে মানুষ নিজের ইচ্ছা করে কংক্রিটটাকে ধ্বংস করছে। নেক্সট ওয়ার অ্যান্ড টিয়ার, ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে অ্যাব্রেশন, মানে ব্যবহারের ফলে ক্ষয়, এটা খুবই সামান্য হয়, ব্যবহারের ফলে কংক্রিটের ক্ষয় ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার। অ্যান্ড নেক্সট ওয়ার বাই ভেহিকুলার ট্রাফিক অ্যান্ড উইন্ড বোর্ন পার্টিকেলস, এটা নর্মালি পেভমেন্টের ক্ষেত্রে হয়, ভেহিকুলার যে অ্যাব্রেশনটা হয় সেগুলো হচ্ছে একমাত্র পেভমেন্টের ক্ষেত্রে হতে পারে। ওকে, আর নেক্সট ফেনোমেনন হচ্ছে ইমপারমিয়াবিলিটি। এর নাম শুনে বোঝা যাচ্ছে ইমপারমিয়াবিলিটি মানে কি। ইমপারমিয়াবিলিটি মিনস কংক্রিটের মধ্যে জল যে ঢুকছে, জল পাস করার ক্ষমতা, তার মানে কংক্রিটের মধ্যে থেকে জল পাস হবে না। কোনো ভালো কংক্রিটের ক্ষেত্রে কংক্রিট মাস্ট বি ইমপারভিয়াস, কংক্রিটের মধ্যে জল ভেদ করবে না, জল পেনিট্রেট করবে না উপর থেকে নিচে। ওকে, তাহলে দ্য রেজিস্ট্যান্স প্রোভাইডেড বাই কংক্রিট টু দ্য পাসেস অফ ওয়াটার থ্রু ইটস কল্ড ইমপারমিয়াবিলিটি। এবার ইমপারমিয়েবল কংক্রিট অবটেন বাই সিলেক্টিং প্রপার ইনগ্রেডিয়েন্টস, এর মধ্যে কোনো ভয়েড থাকবে না, কংক্রিট মিক্স ঠিকঠাক থাকবে, ওয়াটার সিমেন্ট রেশিও কম থাকবে। ওকে, কম্প্যাকশন ঠিকঠাক হবে, কিউরিং ঠিকঠাক হবে, তবেই না একটা আমরা ইমপারমিয়েবল কংক্রিট পাবো। ওকে, অ্যান্ড কংক্রিট হ্যাজ এ টেন্ডেন্সি টু বি পোরাস ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভয়েডস, কংক্রিটের মধ্যে যদি ভয়েড থেকে যায় তাহলে কংক্রিটে পোরাস হয়ে যাবে। পোরাস মানে ভিতরে গর্ত থেকে যাওয়া, তার মধ্যে জল কিন্তু পাস করতে পারে। For obtaining workable mix, more water is used than required to a chemical combination with cement. As such, it occupies space and later on it evaporates and leaves the voids behind it. তার মানে ভয়েড হওয়ার মেন কারণ হচ্ছে বেশি ওয়াটার ইউজ করা। যখন ওয়াটার বেশি ইউজ করছি, ওয়াটারটা পরবর্তীকালে ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে, এভাপোরেট হয়ে, তার মানে ভেতরটা গ্যাপই রয়ে যাচ্ছে। ওকে, সেই জন্য আমরা ওখানে একটা ভয় থাকে যখন আমরা বেশি ওয়াটার সিমেন্ট ইউজ করি। ওকে, and in the second case, as the chemical reaction proceeds, there is a continual decrease in the volume in the cement and water than the fresh paste, এক্ষেত্রে হতে পারে। And in order to make the concrete impermeable, the surface should be covered by special gasoline proof members, plastic films, এগুলোতে কভার থাকতে হবে। ওকে, and next factors affecting ডিউরেবিলিটি অ্যান্ড ইমপারমিয়াবিলিটি অফ কংক্রিট, কী ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে? নাম্বার ওয়ান, অ্যাপ্রোপ্রিয়েট ওয়াটার সিমেন্ট রেশিও, গ্রেডিং অফ এগ্রিগেট, মেথড অফ মিক্সিং, কংক্রিট কীভাবে মিক্সিং, ম্যানুয়াল করছি না মেশিন দিয়ে করছি, আর মেথড অফ কম্প্যাকশন, ম্যানুয়াল না মেকানিক্যাল ওয়েতে করছি। ওকে, অ্যান্ড সাফিসিয়েন্ট টাইম অ্যান্ড কন্টিনিউটি ইন কিউরিং, ওভারঅল কোয়ালিটি অফ ইনগ্রেডিয়েন্টস অফ কংক্রিট, atmospheric conditions, workmanship during concreting, use of admixtures. These are the factors that may affect durability and impermeability of concrete. Okay, and next topic is dimensional changes or elastic properties. Okay, এবার এই ইলাস্টিক প্রপার্টিস এটা আবার কিন্তু বিভিন্নভাবে ভাগ করা হয়, 4টে ভাগে ভাগ করা হয়: ইলাস্টিসিটি, শ্রিঙ্কেজ, ক্রিপ অ্যান্ড থার্মাল এক্সপেনশনস। এতগুলো ভাগে কিন্তু ডাইমেনশনাল চেঞ্জেসকে ভাগ করা যায়, মানে এতগুলো ভাবে হতে পারে ডাইমেনশনাল চেঞ্জ। এর মধ্যে কোনো একটা অকারিংটাকে আমরা বলতে পারি ডাইমেনশনাল চেঞ্জ হয়েছে। ওকে,
ফার্স্ট আমরা ইলাস্টিকটা দেখি, লেট আস সি ইলাস্টিক। নাও কংক্রিট ইজ নট এ ট্রুলি অ্যান ইলাস্টিক মেটেরিয়াল। কংক্রিটকে তুই কখনোই ইলাস্টিক মেটেরিয়াল বলতে পারবি না, কারণ কংক্রিটের রাবারের মতো কোনো প্রপার্টিজ নেই, বাট এটা কিন্তু বিহেভ করে অ্যাজ লাইক এ ইলাস্টিক মেটেরিয়াল উইদিন দ্য রেঞ্জ অফ ইউজুয়াল ওয়ার্কিং স্ট্রেস। ওকে, এবারেই আমরা কী করে জানবো এটা? তার জন্য আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি বার করতে হবে। মডুলাস অফ ইলাস্টিসিটি বার করার ফর্মুলা কি? ইউনিট স্ট্রেস বাই ইউনিট স্ট্রেন। এখান থেকে আমরা দেখতে পারি এর মধ্যে কতটা ইলাস্টিক প্রপার্টিজ আছে। ওকে, ইট মেজার্স দ্য স্টিফনেস অফ দ্য কংক্রিট স্ট্রাকচার। এই ইলাস্টিক থেকে আমরা বার করতে পারি, মডুলাস অফ ইলাস্টিসিটি থেকে আমরা দেখতে পারি বা বুঝতে পারি কংক্রিটের স্টিফনেস ক্ষমতা কতটা আছে। ওকে, অ্যান্ড দ্য ফ্যাক্টরস হুইচ ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ কংক্রিট অলসো ইনক্রিজ ইটস মডুলাস অফ ইলাস্টিসিটি। তাকে যে ফ্যাক্টরগুলো কংক্রিটের স্ট্রেংথকে ইনক্রিজ করে সেই ফ্যাক্টরগুলো ইলাস্টিসিটিটাকেও ইনক্রিজ করে। অলদো টু এ লেসার ডিগ্রি, লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও, রিচার মিক্সার, lower air contents, longer curing periods and the greater edges improve the modulus of elasticity of concrete। তার মানে কংক্রিটের স্ট্রেংথ বেশি হলে তার মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর নেক্সট পয়েন্ট ইজ শ্রিঙ্কেজ। তাহলে কংক্রিট যখন প্লাস্টিক স্টেজে থাকে, কংক্রিট শ্রিঙ্কস করে ডিউ টু অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই দ্য এগ্রিগেট। এগ্রিগেটের মধ্যে যদি ওয়াটার প্রপার্টিস থাকে, তাহলে কংক্রিটের মধ্যে যে জলটা আমরা ইউজ করছি সেই জলটা কিন্তু এভাপোরেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, অ্যান্ড দিস ওয়াটার ড্রাইজ র্যাপিডলি। যে জলটা আমরা কংক্রিটের মধ্যে দিচ্ছি সেই জলটা তাতে শুকিয়ে যাবে অ্যাট দ্য সারফেস অ্যান্ড দ্য কজেস শ্রিঙ্কেজ। তখন কিন্তু শ্রিঙ্কেজ তৈরি হবে। ক্র্যাকস ডেভেলপস ডিউ টু শ্রিঙ্কেজ অ্যাট দিস স্টেজ দ্য কংক্রিট বিং প্লাস্টিক। যেহেতু কংক্রিটটা প্লাস্টিক থাকে, মনে কোনো স্ট্রেস ডেভেলপ হয় না। ওকে, এবং তার ফলে শ্রিঙ্কেজটা কিন্তু তৈরি হয়ে যায়। অ্যান্ড শ্রিঙ্কেজ অলসো অকার্স ডিউরিং কেমিক্যাল প্রসেস অফ ফাইডেশন অফ সিমেন্ট। তার মানে শ্রিঙ্কেজ হাইড্রেশন অফ সিমেন্ট শুরু হলে কিন্তু শ্রিঙ্কেজটা হতে পারে। দ্য কেমিক্যাল কম্বিনেশন অফ সিমেন্ট অ্যান্ড ওয়াটার রেজাল্টস দ্য রিডাকশন অফ ভলিউম। যখনই কংক্রিটের মধ্যে সিমেন্টের জলের সংস্পর্শ চলে আসে, তার মধ্যে সিমেন্টের জলের মধ্যে কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়ে যায় এবং ভলিউমটা ডিক্রিজ করে যায় এবং তার জন্য শ্রিঙ্কেজ কিন্তু টেক প্লেস। ওকে, অ্যান্ড ইফ কংক্রিট ক্যান freely shrinks, it will not adversely affect the structure, but if it is retained, tensile stress will be developed causing cracks। মানে ইনিশিয়ালি যদি শ্রিঙ্কেজ হয়ও, সেটাকে যদি আমরা অ্যালাউ না করি, তাহলে কিন্তু টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে না। অ্যান্ড শ্রিঙ্কেজ অফ কংক্রিট ইজ ইনক্রিজড বাই ওয়াটার কনসিস্টেন্সিস, গ্রেটার ওয়াটার সিমেন্ট রেশিও। মানে গ্রেটার ওয়াটার সিমেন্ট রেশিও রাখলে তার বিভিন্ন রকম সমস্যা, শ্রিঙ্ক হচ্ছে তার একটা সমস্যা। ওকে, and the shrinkage cannot be completely eliminated. It can, however, be reduced by use of saturated aggregates, low cement content, properly designed mixtures। তার মানে আমরা শ্রিঙ্কেজটাকে ঠেকাতে পারি সেই সব এগ্রিগুলো চয়েস করে যেসব এগ্রিগুলোর মধ্যে কোনো ওয়াটার অ্যাবজর্পশন প্রপার্টিজ নেই। ওকে, অ্যান্ড ইউজ অফ টাইট অ্যান্ড নন অ্যাবজর্বেন্ট ফর্মওয়ার্ক উইল অলসো রিডিউস দ্য শ্রিঙ্কেজ। এটা কিন্তু খুব বাজে প্র্যাকটিস আমরা দেখেছি, যেখানে মনে কর আমরা জলটা মেজারমেন্ট করে জল দিচ্ছি এবং কংক্রিট যখন মিক্সিং করছি এমন একটা সারফেসের উপর মিক্সিং করছি যে সারফেসটা জল টেনে নিয়ে যেতে পারে বা ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। তাহলে সেখানে যদি আমরা আমাদের মেজার্ড জলটা ওখানে অ্যাড করি, তাহলে সেই সারফেসটা যদি জলটাকে টেনে নেয়, তাহলে কংক্রিটে আমাদের কম জল গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের কংক্রিটে শ্রিঙ্কেজ আসতে পারে। ওকে, অ্যান্ড কী কী ফ্যাক্টরগুলো শ্রিঙ্কেজকে অ্যাফেক্ট করে, লেট আস সি ওয়ান বাই ওয়ান। ফার্স্টে দেখ আমরা দেখব ওয়াটার সিমেন্ট রেশিও। শ্রিঙ্কেজ অফ ওয়াটার কংক্রিট ইজ ইনক্রিজড উইথ দ্য গ্রেটার ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে শ্রিঙ্কেজ কিন্তু বাড়ে। সিমেন্ট কন্টেন্ট যদি বেশি হয়ে যায় কংক্রিটের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু শ্রিঙ্কেজ আসতে পারে। টেম্পারেচার, if the temperature of concrete is above the freezing point, the cool concreting gives better ultimate strength and durability and less shrinkage। তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রিঙ্কেজটা কম আসবে। কিউরিং, প্রপার কিউরিং রিডিউসেস শ্রিঙ্কেজ। মানে জল আমরা প্রপারলি দিচ্ছি এবং যাতে কংক্রিটটা মধ্যে সিমেন্ট যেগুলো ছিল সেগুলো যাতে প্রপারলি হাইড্রেশন প্রসেস কমপ্লিট করতে পারে। ওকে, অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাফেক্টস দ্য শ্রিঙ্কেজ, দ্যাট ইজ শ্রিঙ্কেজ উইল বি লেস হোয়েন হিউমিডিটি উইল বি মোর। তার মানে হিউমিডিটি যখন বেশি হবে তখন শ্রিঙ্কেজ কিন্তু কমে যাবে। র্যাপিড ড্রাইং কজেস মোর শ্রিঙ্কেজ। যদি কংক্রিটটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় কিন্তু শ্রিঙ্কেজটা হতে পারে।
and water saturated aggregates, properly designed concrete, moist and cool concrete conditions of placing reduce the shrinkage, এগুলো হলে shrinkage-টাকে কম হতে পারে। ওকে, and next creep, when some load is applied on structure, তখন ডিফর্মেশন হয়। তুই যে কোনো স্ট্রাকচারের উপরে, কংক্রিট স্ট্রাকচার হোক বা আয়রন স্ট্রাকচার হোক বা স্টিল স্ট্রাকচার হোক, তার মধ্যে যদি আমরা কিছু লোড দিই তাহলে স্ট্রাকচার ডিফর্ম করে। ওকে, এবার যখন এই লোডটাকে আমরা রিলিজ করে দিই বা লোডটা যখন তুলে দিই, তাহলে কিন্তু আবার ডিফর্মেশনটাকে কিন্তু আর থাকে না, তখন ইজ হয়ে যায় ব্যাপারটা তখন আগের জায়গায় চলে যায়। ইফ দিস লোড ইজ অ্যাপ্লাইড ফর লঙ্গার পিরিয়ড, যদি অনেকক্ষণ বেশি সময় ধরে লোডটাকে অ্যাপ্লাই করে থাকে, অ্যান্ড ডিফর্মেশন কন্টিনিউস টু টেক প্লেস অ্যান্ড ডাজ নট ইজ when the load is removed, then this deformation is known as creep. তাহলে ক্রিপটা কি বোঝা গেল? যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে দেখ, কংক্রিট হোক, স্টিল হোক বা আয়রন হোক, তার মধ্যে কিন্তু একটা ডিফর্মেশন থাকে যদি কিনা আমরা তার মধ্যে লোড চাপাই। এবার যদি ভালো কোনো স্ট্রাকচার হয়, কংক্রিট হোক বা অন্য কোনো মেটেরিয়ালেরই হোক, তাহলে যখন লোডটা আমরা রিমুভ করে নেবো, লোডটা যখন তুলে নেবো, তখন তার প্রপার্টিস কী হওয়া উচিত? সে তখন ডিফর্মেশন হওয়া লোডটা সে আবার তার আগের জায়গায় ফিরে যাবে। ওকে, যদি এটা না হয়, যদি আমরা লোডটা অ্যাপ্লাই করে রেখেই দিই ফর লঙ্গার পিরিয়ড এবং যে লোডটাকে রিমুভ না করি, এবং তার ফলে কিন্তু স্ট্রাকচারটা আর আগের জায়গায় আসতে পারবে না। দিস ডিফর্মেশন ইজ নোন অ্যাজ ক্রিপ, যখন পার্মানেন্টলি স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে যাবে বা পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে। ওকে, অ্যান্ড ইন শর্ট, পার্মানেন্ট স্ট্রেংথ ইনডিউসড in concrete due to sustained load over a longer period of time is called creep. It is also known as plastic flow or time yield. It is more than elastic deformation. Okay, and next circumstances tell the liking and disliking of creep. It is undesirable in pre-stressed concrete structure, whereas desirable in RCC. RCC ক্ষেত্রে কিন্তু হতে পারে কলাম অ্যান্ড ইন কন্টিনিউস বিম, কলাম এবং বিমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্রিপ আসতে পারে, বিকজ ইট ট্রাইস টু অ্যাডজাস্ট স্ট্রেসেস ইন হাইলি স্ট্রেস অ্যান্ড লেস স্ট্রেস পোর্শনস। ওকে, অ্যান্ড while designing, the factor must be taken into consideration, otherwise the structure will fall. আমরা যখন ডিজাইন করব, যে কোনো স্ট্রাকচারের ডিজাইন করব, সে বিম হতে পারে, কলাম হতে পারে, হোয়াট এভার ইট মে বি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রিপ ব্যাপারটা মাথায় রাখতে হবে, ডিজাইন কনসিডারেশনে রাখতে হবে, আদারওয়াইজ বড় ধরনের কোনো বিপদ আসতে পারে। ওকে, অ্যান্ড ক্রিপ মে বি ডিউ টু ভিসকাস ফ্লো অফ সিমেন্ট, ওয়াটার পেস্ট অর ফ্লো অফ ওয়াটার আউট অফ দ্য সিমেন্ট রেজাল্টিং ইন দ্য ক্লোজার অফ ইন্টারনাল ভয়েডস। ওকে স্টুডেন্টস, অ্যান্ড নেক্সট কী কী ফ্যাক্টরগুলো ক্রিপকে অ্যাফেক্ট করে? মিক্সিং প্রপোর্শনস, সেটা কীরকম? ওয়াটার সিমেন্ট রেশিও ইজ দ্য মেন ফ্যাক্টর অ্যাফেক্টিং ক্রিপ। তার মানে দ্য ক্রিপ ইনক্রিজেস উইথ ইনক্রিজ ওয়াটার সিমেন্ট রেশিও। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ালে প্রতিটা স্টেপে কিন্তু প্রবলেম, ক্রিপ হোক, শিঙ্কেজ হোক, স্ট্রেংথ হোক, মডুলাস অফ ইলাস্টিসিটি হোক, যা কিছু হোক, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ালে এটা কিন্তু কমন, এই যে কোনো সমস্যার জন্য কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও দায়ী। অ্যান্ড পোর মিক্স প্রপোর্শন ইনক্রিজেস দ্য ক্রিপ। So creep can be said to be inversely proportional to strength. তার মানে ক্রিপ যদি বেশি হয়ে যায়, স্ট্রেংথ তত কম হবে। And next, quality of aggregate. If aggregate used of good quality, creep decrease. যদি aggregate ভালো কোয়ালিটি ইউজ করি তাহলে ক্রিপ সেখানে থাকবে না। ওকে, অ্যান্ড এজ অফ কংক্রিটের এজও একটা ফ্যাক্টর, সেটা কী হবে? আপ টু দ্য টাইম concrete achieves complete strength, creep decreases, but after that, due to sustained load, creep goes on increasing. তার মানে কংক্রিট যখন ম্যাক্সিমাম লোড নিয়ে নেয় সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে ক্রিপ ডিক্রিজ করে। ওকে, বাট আফটার দ্যাট ডিউ টু সাস্টেন লোডের ক্ষেত্রে ক্রিপ কিন্তু ইনক্রিজ করে। অ্যান্ড নেক্সট, থার্মাল এক্সপ্যানশন। কংক্রিট এক্সপ্যান্ডস, মানে কংক্রিটের থার্মাল এক্সপ্যানশন প্রপার্টিস কীরকম? কংক্রিটকে কি হিট দিলে স্টিলের মতো বা আয়রনের মতো এক্সপ্যান্ড করে? কতটা করে? তাহলে চলো আমরা দেখি। কংক্রিট এক্সপ্যান্ডস অ্যান্ড কন্ট্রাক্টস উইথ ভেরিয়েশনস অফ টেম্পারেচার্স। The average value of coefficient of thermal expansion concrete is
3 into 10 to the power -6, তার মানে খুবই কম পার ডিগ্রি সেন্টিগ্রেড। কংক্রিটের থার্মাল এক্সপেনশন কত? 3 into 10 to the power -6, তার মানে খুবই কম। অ্যান্ড next, if the expansion and contraction of concrete are restricted, then stress will be formed in the concrete. Okay. And next, expansion depends upon the type of aggregate used. এর মধ্যে কি কি মেটেরিয়াল ইউজ করি আমরা, সেগুলো মেনলি হচ্ছে দায়ী এক্সপেনশনটা। if there are silicons such as quartz, then it will be highest, and if it is calcareous aggregate such as limestone is used, then it will be a minimum. মানে কোন ক্ষেত্রে বেশি? কোয়ার্টসের ক্ষেত্রে বেশি। ওকে, অ্যান্ড ক্যালকেরিয়াস এগ্রিগেট যদি ইউজ করি আমরা, লাইমস্টোন, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম। ইন বিগ স্ট্রাকচার ইট ইজ কন্ট্রোলড বাই প্রোভাইডিং অ্যান এক্সপ্যানশন অফ জয়েন্ট। ওকে, এটা কিন্তু এক্সপ্যানশন জয়েন্ট দিয়ে কিন্তু আমরা এই থার্মাল এক্সপ্যানশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, অ্যান্ড লাস্ট পয়েন্ট, ডাইমেনশনাল চেঞ্জেস অর ইলাস্টিক প্রপার্টিস অফ কংক্রিট। সেটা কীরকম? When concrete is subjected to high temperature, aggregates and steel expand. Okay, and the cementitious materials on heating loses its water of crystallizations and thus shrinks. সেখানে shrink করে। Aggregate and steel go on expanding. This causes the concrete to crack and crumble. From this point of view, quartz, which is the large coefficient of expansion, should be avoided as an aggregate. তার মানে যে স্ট্রাকচারগুলোতে এই ফায়ার হ্যাজার্ড থাকে সেগুলোতে আমরা কিন্তু কোয়ার্টসটাকে অ্যাভয়েড করব। কি ইউজ করব? ক্যালকারিয়াস টাইপের কোনো স্টোন ইউজ করব, লাইমস্টোন হতে পারে। ওকে, অ্যান্ড ব্রোকেন ব্রিক্স আর মোর ফায়ার রেজিস্টিং অ্যান্ড ব্রোকেন স্টোন ইজ বেটার দ্যান গ্রাভেল ইন দিস রেসপেক্ট। ফায়ারের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রোকেন ব্রিক্সটাই বেশি প্রেফার করব। স্টিল লুজেস ইটস স্ট্রেংথ অ্যাট হাই টেম্পারেচার। তার মানে খুব বেশি হাই টেম্পারেচার হলে কিন্তু স্টিল তার স্ট্রেংথ লস করে। ওকে, টু প্রোটেক্ট ইট, প্রপার কভার অফ কংক্রিট শুড বি প্রোভাইডেড। কংক্রিটের কভার বা রেনফোর্সমেন্টের কভার আমাদের প্রপারলি দিতে হবে। ওকে, অ্যান্ড নেক্সট পয়েন্ট, অ্যাজ দ্য স্ট্রাকচার উইল বি সাবজেক্টেড টু আনইকুয়াল এক্সপ্যানশন। ওকে, এক্সপেনশন সবসময় সমান হবে তার কোনো মানে নেই, আনইকুয়াল এক্সপেনশন হতে পারে ডিউ টু ব্যাড কন্ডাক্টিভিটি অফ কংক্রিট। কংক্রিটের কন্ডাক্টিভিটি খুবই খারাপ। অ্যান্ড দ্য ডিফারেন্স ইন এক্সপ্যানশন অফ স্টিল অ্যান্ড ইটস সারাউন্ডিং কংক্রিট উইল বি গ্রেটলি মিনিমাইজড ইফ দ্য স্টিল ইজ নট এক্সপোজড টু হিট ডিরেক্টলি। যদি স্টিল যদি কখনো ডিরেক্টলি এক্সপোজড না থাকে হিটের সঙ্গে। ওকে, and usually 2.5 to 4 centimeter of cover considered to be enough. এবার এই কভারগুলো ডিপেন্ড করে, আমি কলামের ক্ষেত্রে একরকম কভার দেবো, বিমের ক্ষেত্রে একরকম কভার দেবো, আবার স্ল্যাবের ক্ষেত্রে আরও কম কভার দেবো, ফাউন্ডেশনের ক্ষেত্রে বেশি কভার দেবো, ডিপেন্ড করে, এগুলো ডিজাইন করে বার করা হয়। ওকে, অ্যান্ড রিফ্র্যাক্টরি কংক্রিট ক্যান বি মেড উইথ হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট অ্যান্ড ফায়ার ব্রিক এগ্রিগেটস। ইট ক্যান স্ট্যান্ড টেম্পারেচার আপ টু 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এইগুলো ডিপেন্ড করে কি, এবার তুই যেখানে ফার্নেস তৈরি করছিস বা খুব যেখানে ফায়ার হ্যাজার্ড আছে, যেখানে কংক্রিটটা সাবজেক্ট টু গ্রেট টেম্পারেচার, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা কনসিডারেশনে আনবো। আদারওয়াইজ নর্মাল কংক্রিটের ক্ষেত্রে আমরা এগুলো কনসিডারেশনে আনবো না। ওকে স্টুডেন্টস, তাহলে আপ টু দিস টুডে ফর টুডে, অ্যান্ড আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। ফাইনালি উই হ্যাভ কমপ্লিটেড ইউনিট নাম্বার 6. ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।